চাকরির আশায় রাস্তায় কাটিয়েছেন 14 মাস। আদালতের দরজায় দরজায় ঘুরে এবার ক্লান্ত তারা। তাই এবার এসএলএসটি চাকরি প্রার্থীরা সরাসরি হাজির হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে হাজির কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা। তাদের আর্জি আইনি জটে নিয়োগ আটকে রয়েছে। উনি তো ভগবান, আমাদেরকে পথ দেখান। চাকরি প্রার্থীদের আর্জি মেনে তাদের সঙ্গে দেখাও করলেন বিচারপতি, শুনলেন তাদের কথা। বুধবার বিকেল 5টা নাগাদ হঠাৎই সল্টলেকে বিচারপতির বাড়ির সামনে উপস্থিত হন 2016 সালের এসএলএসটির চাকরি প্রার্থীরা। তাদের হাতে ছিল ব্যানার, তাতে লেখা উনি ভগবান, আমাদের উদ্ধার করুন। প্রথমে তাদের আটকে দিয়েছিল বিচারপতির বাড়ির সামনের পুলিশ বাহিনী। চাকরি প্রার্থীরা জানান, বিচারপতি অনুমতি দিলে তাদের দুজন প্রতিনিধি তার সঙ্গে দেখা করবেন। এরপর দেখা যায় বিচারপতি নিজেই বাড়ির নিচে নেমে আসেন এবং রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলেন চাকরি প্রার্থীদের সঙ্গে। ফিজিক্যাল আমি স্যার দাঁড় হয়ে যাচ্ছি স্যার, আমাদের ফুটবল খেলার মতো নিয়ে বেড়াচ্ছি। আচ্ছা, এই আমার বাড়িতে সল্টলেকে আমি যে কোর্টে যাইনি, তুমি কিন্তু জানো, আমার বাড়িতে সল্টলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের 2016 এসএলএসটি তাদের 2022 নভেম্বরে কাউন্সেলিং হয়ে গেছে, তাদের মানে অপশন এক্সারসাইজও হয়ে গেছে ইন রেসপেক্ট অফ স্কুল, কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না। এখন রেকমেন্ডেশন পেয়ে গেছে, জয়নিংটা পাচ্ছে না। কেন বলো তো? বিশ্বজিৎ বসুর উপরে স্টে আছে। ও ওরা সুপার নিউমারি। আচ্ছা, হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপার নিউমারের। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হো হো, আচ্ছা 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 আচ্ছা। এটা সুপার নিউমারি, তাই না? ঠিক আছে ঠিক আছে। এখানে প্রায় জনপঞ্চাশ ছাত্র ক্যান্ডিডেট এসছেন এবং এখানে প্রচুর পুলিশ বাহিনীও আছে, প্রেসও আছে। আমার সঙ্গে কথা বলতে এসে তো আমি নেমে এসেছি একতলায়, নেমে এসে ওর সঙ্গে কথা বলতে গিয়ে তো আমি শুনছি যে এদের অপশন এক্সারসাইজ হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। এখন যদি সুপার নিউমারি হয়ে থাকে, ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলছি, আমি জেনে নিলাম। হ্যাঁ হুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি দেখছি ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের তো এটা নিয়ে একটা মামলা পেন্ডিং আছে, যাচ্ছে হ্যাঁ বলুন। 9-10 সাথে আমাদের যুক্ত করে আছে, কিন্তু 9-10 বা ব্রুক সিরিজটা যুক্ত করে, কিন্তু ওয়ার্ড পিজের কেসটা আমরা 2019 সালে মিটে গেছে। তারপরে আপনাদের এই মামলাটা আপনাদের সুপার নিউমারি পোস্ট সম্ভবত। সেখানে তো স্যার অযোগ্যদেরকে নিয়ে কোনো সেই হিসেবে আপনি একটা তদন্ত চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু এখানে তো আমরা অযোগ্য বা ফেল ক্যান্ডিডেট নয়। না, আপনাদের যে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে সেটা পরে নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয় না, নতুন করে যোগ্যদের জন্যই ক্রিয়েট করা হয়েছে। আমি যতদূর শুনলাম সেটুকু আমাকে বলতে দিন। সেটা হচ্ছে যে আপনাদের মামলাটা সুপার নিউমারি, আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সবই সুপার নিউমারি পোস্ট, অর্থাৎ পোস্ট
পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? সেইটা নিয়ে মামলা পেন্ডিং আছে, জাস্টিস বিশ্বজিৎ বাসুল করে। আপনাদের লয়ারকে বিশ্বজিৎ বসুর কোর্টেই আমাদের কেসটা ছিল। এখন তো আছে। না এখন এখন ছেড়ে দিয়েছে কেসটা প্রধান বিচারপতির কাছে মানে কোথাও না, মানে আমাদের বিয়ে হয় না, সেটার নম্বরটা আছে না যে কোথাও নেই না, মামলাটা তো কেউ শুনছিলেন, তো স্যার কোনো জজ সাহেব তো শুনছিলেন, মানে বিশ্বজিৎ শুনছিলেন, তারপর সেটা রিলিজ করে দিয়েছে। Release করে দিয়েছে। আপনাদের লয়ার কে ছিলেন? আমাদের আমাদের সরকার পক্ষ থেকে আমাদের বেশিরভাগটাই সরকারি পক্ষের সুজনবাবুই লড়েছিলেন। উনি বলেছিলেন যে মানে এদের কাউন্সিলিং হয়ে না গেছে। আপনাদের হয়ে কি অ্যাডভোকেট ছিলেন না? অরুণবাবু মানে না, ওনাও তো সিনিয়র অ্যাডভোকেট। না উনি ছিলেন উনি কোর্টে উপস্থিত ছিলেন। আমাদের শান্তনু মাঝি ছিল আর ওই আপনারা আমার কাছে এলেন কি ব্যাপারে? আমি তো বুঝতে চাকরি ব্যবস্থা করে দিয়েছেন আমরা অনেক দাস কে বলুন তো? যে মেয়েটা ক্যান্সার হয়, হ্যাঁ, না, চাকরির ব্যবস্থা আমি করিনি। চাকরির ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করেছিলাম, আমরা একটা কিন্তু তিনি অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন। আমরা স্যার এবং মানসিকভাবে না আমি বলছি সেটা সমাদাসেরই ধরা চলে যায়। মানে আমরা কিভাবে সেটা কি করে একটু দাঁড়ান আপনাদের শুনুন, আমি তো লয়ার নই, আমি একজন বিচারের কাজ করি, এরকম একটা কাজে আছি। তো আপনাদের কোনো লয়ারের সঙ্গে পরামর্শ করুন, ঠিক আছে, যে আপনাদের এর পরের পদক্ষেপ কী, ব্যাপারটা কোথায়। তিনি আপনাদেরকে সব খোঁজখবর নিয়ে যদি কোনো নতুন লয়ারও আপনারা এনগেজ করেন, যারা পূর্বন ছিল তাদের কাছে না গিয়ে, তাহলেও আপনারা তাদের কাছে গিয়ে কথা বলে জেনে নিন বিষয়টা কোন জায়গায় আছে। কান্নাকাটি করবেন না। আপনাদের যদি হকের পাওনা থাকে আপনাদের কেউ ডিপ্রাইভ করতে পারবেন না, আপনারা পাবেনই, ঠিক আছে? ভারতবর্ষের আইন এটুকু অন্তত এনশিওর করে যে যাদের হকের পাওনা তারা সেটা পাবে। আপনি মানবিকভাবে আমাদেরকে না ওই যে সমাদাসের ব্যাপারটা আমি করিনি, সমাজের ব্যাপারটা আমি রিকোয়েস্ট করেছিলাম। আমাদের না এইভাবে তো করতে পারবো না, কারণ এটা তো অন্য একজন বিচারপতির মামলা শুনছেন, তিনি যদি রিলিজ করে দিয়ে থাকেন, তাও যদি করে থাকেন, আপনি আপনার কোনো লয়ারকে এনগেজ করে তার সঙ্গে পরামর্শ করুন। আমরা কোথায় মামলাটা আছে সেটাই আমরা জানি না। সেসব লয়ার আপনার তো জানার দরকার নেই, আপনি পারবেন না। কথা বলেছি কোন লয়ার বলছি যে আমরা অলরেডি অনেক রকম ভাবে চেষ্টা করেছি, স্যার কোনোভাবেই আমরা সলিউশন না চেষ্টা এত হাল ছেড়ে দিলে হবে না, এখন তো টাকার প্রয়োজন, কারণ আমরা এত টাকা পাবো কোথায়, আমরা বেকার আপনি তাহলে যদি টাকা না থাকে তাহলে আপনারা লিগ্যাল এইড বলে একটা ব্যবস্থা আছে, কলকাতা হাইকোর্টের আছে, আপনারা সেখানে চলে যান, ঠিক আছে? গিয়ে বলুন আমাদের হয়ে একজন উকিল দিন, আমাদের টাকা পয়সা নেই, আমরা এতদিন ধরে বেকার, আমাদের চাকরি হয়েও হচ্ছে না। আপনারা সেই লয়ারের সঙ্গে যোগাযোগ করুন, ওখান থেকে লয়ার এনগেজ করে দেবেন, আপনারা বলা মাত্রই করে দেবেন, ঠিক আছে? লিগ্যাল এইড তো তারা করলে পরে তার সঙ্গে কথা বলে আপনারা ব্যাপারটা ভালো করে বুঝে নিন, নিয়ে প্রয়োজনে একটা সেই কোর্টে গিয়ে বলুন। আমি তো সেই কোর্টে নই, বুঝতে পেরেছেন? আমাদের মানে আইডল এসব কথাগুলো বাদ দিন, এসবগুলো বাদ দিন। আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে সিম্প্যাথি থাকতে পারে, সিম্প্যাথি আছেও। আপনারা বেকার যুবক যুবতী, আপনাদের প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি আছে, কিন্তু আমার তো কাজের একটা ক্ষেত্র আছে, সেই গুন্ডির বাইরে তো আমি যেতে পারবো না। আমি আমাদের হয়ে রিকোয়েস্ট করতে না আমি রিকোয়েস্ট করার মতো জায়গাতেই নেই। কার ফোন এত বাজে বলুন তো এখানে? এই ফোনটা একটু স্টপ করুন, এত ফোন বাজলে মুশকিল। হ্যাঁ, কার ফোন বাজছে? এই ফোনটা একটু বন্ধ করুন, এত ফোন বাজতে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে। এখান থেকে শব্দটা আসছে, ফোনটা বন্ধ করুন। ফোনটা সাইলেন্ট না করলে আপনি এখান থেকে সরে যান, ডিস্টার্ব করবেন না। আপনারা একজন লয়ার জোগাড় করুন, আপনাদের যদি পয়সা না থাকে, না থাকতেই পারে, সব মানুষের তো মামলা লড়ার পয়সা থাকে না, আপনারা লিগাল এডে যোগাযোগ করুন, কালকেই চলে যান লিগাল এড অফিসটা সেন্ট্রাল বিল্ডিংয়ে, ওখানে গিয়ে একজন লয়ারের কথা বলুন, একটা অ্যাপ্লিকেশন করুন, আপনারা পাবেন। আপনারা সেই যে অ্যাডভোকেটকে এনগেজ করা হবে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলুন যে আপনাদের মামলাটা কী অবস্থায় আছে। এইটুকু অ্যাডভাইস আমি আপনাদের করতে পারি, এর বাইরে আর কিছু আমি করতে পারবো না, বুঝতে পেরেছি?
আমার হাতে তো কিছু নয়, এটা একটা কোর্টের অর্ডার হবে যে আপনারা পাবেন কি পাবেন না, ফাইনালি জেনে যাবেন পাবেন কি পাবেন না। সেই কোর্টের অর্ডারের জায়গাটায় যান, একজন লয়ার এনগেজ করুন, সেই লয়ারকে ধরে কোর্টের কাছে গিয়ে মেনশন করুন বা একটা অ্যাপ্লিকেশন করুন, সেই লয়ার আপনাদেরকে গাইড করে দেবেন। ঠিক আছে, চলে যান। এখানে আপনারা এইভাবে নিজেদের উপর চাপ তৈরি করছেন, এতজন এসছেন, তো আমি আপনাদের প্রতি আমরা মঞ্চ থেকে আমার সাথে করে দেখা করতে মানে অনেক মানে কোন মঞ্চ ওই এসএসসি প্রজাতন্ত্র অধিকার মঞ্চ বলুন। শহীদ মিনারের মঞ্চ থেকে শহীদ মিনার। ওখান থেকে এসছেন? আচ্ছা, ভালো করেছেন, মঞ্চেই আমরা ভালো করেছেন। কিন্তু এইভাবে প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমি অনেক ইনফর্মালি কাজকর্ম করি, সেই জন্য আপনারা যে এসছেন আমি আপনাদের সঙ্গে দেখা করছি, এটাও আমার করার কথা নয়। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আপনাদের প্রতি সিম্প্যাথেটিক, যে কোনো যুবক বৃদ্ধি যারা বেকার আছে তাদের প্রতি আমি সিম্প্যাথেটিক, আমি মনে করি তাদের একটা অন্তত চাকরি পাওয়া দরকার, যে কোনো কাজ পাওয়া দরকার। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনারা আমার আপাতত আজকের পরামর্শ হচ্ছে আপনারা লিগ্যাল এডে যান, একজন আইনজীবীর সঙ্গে ব্যবস্থা করুন, তারা করে দেবে। কোনো আইনজীবী আপনারা বলবেন কোনো আইনজীবীকে দিন, আমরা আপনাদের মামলাটা অন্য কোনো আইনজীবীকে দিয়ে পয়সা দিয়ে করতে পারছি না, আপনাদের সব খরচ বহন করবে লিগ্যালে। ঠিক আছে, গিয়ে কথা বলে একটা বুঝতে পারছি। এসএলএসটি চাকরি প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে পৌঁছেছেন এবং তারা দেখাও করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এসএলএসটি চাকরি প্রার্থীরা অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে পৌঁছেছেন এবং অভিজিৎ গাঙ্গুলিও তাদের সঙ্গে কথা বললেন। কি জানালেন তিনি চাকরি প্রার্থীদের? প্রথমেই বলি যে আজকে বিকেলেই এসএলএসটির কিছু চাকরি প্রার্থী তারা সল্টলেকের বিধাননগরে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে তারা পৌঁছে যান। তাদের বক্তব্য অভিজিৎ গাঙ্গুলির কাছে, কারণ তারা জানতেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এজলাসে আসছেন না, গতকালও যাননি এবং আজকেও কলকাতা হাইকোর্টে এজলাসে যাননি, যেন যে তার এজলাস বয়কট করছেন আইনজীবীরা এবং কিছু অভিযোগের ভিত্তিতে। এই পরিস্থিতিতে তারা এসএলএসটির ছাত্রছাত্রীরা তারা আজকে পৌঁছে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এবং তারা যে বিচারপতিকে আবেদন করেন যে স্যার আমাদের জন্য কিছু করুন। 2016 সালের ক্যান্ডিডেট এরা, এবার দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং সেই মামলা এখনো নিষ্পত্তি হয়নি। এবং জানিয়ে রাখি পুনামি যে আজকেই কিন্তু 2016 সালের একটি মামলা, যেটা জাস্টিস অমৃতা সিনহা তিনি রায় দিয়েছিলেন কয়েকদিন আগেই, যে তাদের পুরো প্যানেল বাতিল প্রকাশ করতে হবে এবং সেই প্যানেল যে জাস্টিস অমৃতা সিনহার নির্দেশের উপর আজকে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ 2016 সালের ঘটনা। এবং সেই স্থগিতাদেশের পরই আরো হতাশ হয়ে পড়েন তারা। 43,000 যে লিস্ট সেটা বার করার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা, সেইটা নির্দেশ স্থগিতাদেশ দেওয়ার পরই ছাত্রছাত্রীরা তারা বঞ্চিত, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তারা আরো হতাশ হয়ে পড়েন এবং তারপরেই তারা কিছু ঠিক করেন, তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তারা যাবেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু আজকে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে এবং ইডি এবং সিবিআই তদন্ত করছে। যেন এই নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে, পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন, মানিক ভট্টাচার্য জেলে রয়েছেন, তাদের পুরো বিষয়টা তারা হতাশ। আজকে যে রায় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ দেওয়ার পরই কিন্তু রায় এবং তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান এবং আমরা দেখলাম তারপরেই তারা যে কান্নাকাটি শুরু করে দেন। জাস্টিস গাঙ্গুলি তিনি নিচে নেমে এসে ছাত্রছাত্রী তারা বঞ্চিতদের সঙ্গে কথা বলেন কিন্তু, এবং তারা বলেন যে বিশ্বজিৎ বসু, জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা রয়েছে এবং সেখানে কিছু সমস্যার জন্য আটকে আছে। তিনি কথা বলেন এবং আমরা দেখলাম তাকে, আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি তিনি ফোন করে কথা বলছেন। তিনিও খুব কি বলবো দুঃখিত যে ছাত্রছাত্রীরা বাড়িতে চলে আসছে বঞ্চিতরা দীর্ঘদিন ধরে, তিনি খুব অসহায় বোধ করছেন এবং তার নির্দেশে কিন্তু যেটুকু হয়েছে আজকে, যেটুকু দুর্নীতির তদন্ত চলছে এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেন প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ প্রাইমারি সব ক্ষেত্রেই কিন্তু এই তদন্তটা কিন্তু জাস্টিস গাঙ্গুলির জন্যই হয়েছে এবং তাই তারা আজকে সেইখানে বিধাননগরের সল্টলেকে তারা পৌঁছে যান। তাদের আশা যে জাস্টিস গাঙ্গুলি তাদের সুবিচার দিতে পারবে এবং সেই কারণেই তারা আজকে ছুটে যান খুব অসহায় এবং তারা কাকুতি মিনতি করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন। তো আমরা দেখলাম যে জাস্টিস গাঙ্গুলি তাদের সঙ্গে কথা বলেন, তাদের কথাগুলো শোনেন এবং তাদের যে অভিযোগগুলো সেগুলো তিনি মন দিয়ে শোনেন। কারণ এই যারা আজকে বঞ্চিতরা তারা দীর্ঘদিন ধরে যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি পাননি, আক্ষেপ এবং দিনের পর দিন তারা আদালতে মামলা চলছে, তারা অবস্থান করছেন
কিন্তু কোথাও যেন নিরাশাই কিন্তু আরো ধীরে ধরছে। এবং আজকে 2016 সালের যে লিস্ট যে অমৃতা সিনহার যে নির্দেশ ছিল, সেই নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে আজকে ডিভিশন বেঞ্চ। জাস্টিস নবীন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। তাতে ছাত্রছাত্রীরা বঞ্চিত, তারা আরো হতাশ এবং তারপরই তারা সল্টলেকে পৌঁছে যান এজলাসে। কারণ তারা জানতেন যে এজলাস দুদিন ধরে গতকালও জাস্টিস গাঙ্গুলি তিনি যাননি এবং আজকেও তিনি কোর্টে আসেননি। কারণ জানো যে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তারা জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং আইনজীবীকে হেনস্থা করা হয়েছে এমন অভিযোগ এনেছে এবং তারপরে চিফ জাস্টিস তারা চিঠিও দিয়েছেন কয়েকদিন আগে এবং তারা এজলাস বয়কট করছেন। এই অবস্থায় যার দুদিন তিনি আদালতে যাচ্ছেন না, তাই ছাত্রছাত্রী যারা বঞ্চিত তারা মনে করেছিলেন জাস্টিস গাঙ্গুলি কিন্তু সুবিচার দিতে পারবেন, তাই তারা আজকে ছুটে যান। যখন কলকাতা হাইকোর্ট যখন ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয় 2016 সালের প্যানেল বার করার ক্ষেত্রে এবং তারা জাস্টিস গাঙ্গুলি, কারণ তারা মনে করেছিলেন যে সুবিচার দিতে পারেন কিন্তু জাস্টিস গাঙ্গুলি। এবং জাস্টিস গাঙ্গুলিকে আমরা দেখলাম তিনি কথা বললেন, তিনি খুব অসহায় বোধ করছেন, তবু চেষ্টা করছেন যে তার অন্তত সুবিচার পাক, যারা বঞ্চিত তারা চাকরিটা পাক। এবং সেটা তিনি তাদের সঙ্গে কথা বলতেন, তাদের বক্তব্যগুলো শোনেন এবং শুনে তিনি তাদের সঙ্গে কথা বলেন, মন দিয়ে তাদের বক্তব্যগুলো শোনেন। কোথাও যেন একটা অসহায়তা আমরা দেখলাম বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে। যে যারা এসএলএসসি ছাত্রছাত্রী তারা আজকে তারা ছুটে এসছে যে কারণ জাস্টিস গাঙ্গুলির বাড়িতে যে তিনিই পারবেন সুবিচার দিতে। এবং সেই জন্য আমরা দেখলাম বলতে অনেকেই সেখানে বলতে থাকেন, স্যার আপনি কিছু করুন, আপনার জন্যই মামলা এতদূর হয়েছে, আপনার জন্য অনেকের চাকরি হয়েছে, আপনি কিছু করুন। এবং সেই আবেদন নিয়ে আজকে তারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে সল্টলেকের বাড়ি তারা যে সেখানে ছুটেছেন এবং জাস্টিস গাঙ্গুলির সঙ্গে তারা কথা বলেন। ধন্যবাদ রাজীব। আপনাদের আবার একবার জানিয়ে রাখবো যে 14 মাস ধরে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় রাস্তায় আন্দোলন করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, তারপরেও তারা কোথাও না কোথাও আশাহত এবং শেষমেশ তারা কোনো উপায় না পেয়ে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে যান। সল্টলেকের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবন রয়েছে সেখানে পৌঁছে তারা কাতর আকুতি মিনতি জানাতে থাকেন যে তাদের জন্য কিছু করুন তিনি। এবং কোথাও না কোথাও দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতেও অসহায়ত্বের একটা সুর এবং তিনি কথাও বললেন চাকরি প্রার্থীদের সঙ্গে এবং তিনি বললেন তাদেরকে আইনের সহায়তা নিতে।